আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে যে অপারেশন পরিচালনা করতেছে ইরানের ভিতরে। যুক্তরাষ্ট্রের সেই কোড নাম অপারেশন এপিক ফিউরি, আর ইসরায়েলের এই কোড নাম অপারেশন লায়ন রেডস। এখন এই অপারেশন লায়ন রেডস এবং অপারেশন এপিক ফিউরি যেটাই হোক না কেন, এটা ইরানের বিরুদ্ধে পরিচালনা করতেছে। এখন এই পরিচালনা করতে গিয়ে তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং মাসুদ পেজেশকিয়ান, যিনি প্রেসিডেন্ট রয়েছেন, তাকে বা ইরানের সর্বোচ্চ এই সমস্ত ব্যক্তিদেরকে টার্গেট করেছে। এই টার্গেটে গত 28শে ফেব্রুয়ারি যে হামলা হয়েছে, সেই হামলাতে প্রেসিডেন্টের বাসভবন এবং আরও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন এবং অফিসের একাংশ ধসে গিয়েছে, এটাই বলা হয়েছে। এখন এই হামলার পরে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি হামলার পরে, এখানে ইরানের প্রেসিডেন্ট বা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তারা কোথায় রয়েছেন, তারা কি বেঁচে আছেন কিনা, নাকি তারা নিহত হয়েছেন, বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো কি বলতেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আপনারা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন গত 28শে ফেব্রুয়ারি বাংলাদেশ সময় যেই আপনার ভোরে যেই হামলা পরিচালনা করেছে এখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের উপরে, সেই হামলাতে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ নেহাত কম না, এটা আমরা যতটুকু দেখেছি তাতে বোঝা যায়। এখন সেই হামলাতে এখানে হামলার ঘটনা কিন্তু বা প্রেক্ষাপট কিন্তু একদিনে তৈরি হয়নি, সেটা আমরা সবাই জানি। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ইরানের উপরে হামলা করবে, এই জন্য তারা দীর্ঘ প্রায় 1 থেকে দেড় মাস পর্যন্ত সময় প্রস্তুতি নিয়ে তাদের যুদ্ধবিমান, তাদের যে এয়ারক্রাফট রণতরী, তাদের যেই সমস্ত মিসাইল বা তাদের যেই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম, তারপর তাদের এই তাদের যুদ্ধবিমানের ফুয়েল সরবরাহ করার জন্য ট্যাঙ্কার, তারপর সে গিয়া ওই যে আপনার ওই যে জ্বালানি সরবরাহ করার জন্য জ্বালানি যে বিমান, ফুয়েল ট্যাঙ্কারের বিমান বলা হয় যেগুলো আর কি, ওই সমস্ত বিমান তারা নিয়ে আসছে। হ্যাঁ, তারা মানে এমন কোনো প্রস্তুতি তারা বাদ রাখেনি ইরানকে হামলা করার জন্য। ইরানকে হামলা করবে এই জন্য তারা জোগাড় করেনি, এমন কোনোটা বাদ নাই বলা যায়। এখন বিভিন্ন সামরিক বিশ্লেষকগণ যে কথাবার্তা বলতেছেন বা যে বিশ্লেষণ করেছেন, সেই বিশ্লেষণে দেখা যাচ্ছে যে এই যে 2003 সালের পরে, অর্থাৎ ইরাকের সাথে যে যুদ্ধ ছিল আর কি, ওই যুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এরকম কোনো, অর্থাৎ মধ্যপ্রাচ্যে এরকম এত বড় সামরিক উপস্থিতি বা এত বড় সামরিক যেই মানে সরঞ্জামের আনয়ন, এটা তারা করেনি। কিন্তু তারা ইরানকে কেন্দ্র করে সকল সামরিক প্রস্তুতি সম্পূর্ণ করেছে এবং সবশেষ গত 28শে ফেব্রুয়ারি হামলা করেছে। এখন এই হামলাতে এটাই বোঝা যায় আসলে যুক্তরাষ্ট্র বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে বসে থাকবেন না। তিনি তার যে লক্ষ্য, যেমন ওই লক্ষ্য বা ভিশন, সেই ভিশন তিনি অর্জন করবেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিশন কি, তার ভিশন বা তার লক্ষ্য যে ইরানের রেজিম চেঞ্জ করা, বিশেষ করে ইরানের যে বর্তমান সরকার রয়েছে সেই সরকার ব্যবস্থা পরিবর্তন করা। একদম স্পেসিফিকলি যদি বলা যায় যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া। আর এই লক্ষ্যই গত 28শে ফেব্রুয়ারি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি বা অপারেশন লায়ন রোডস, এই দুইটার অধীনেই তারা হামলা করেছে প্রেসিডেন্ট বা ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার বাসভবনে। এখন এই বাসভবনে হামলাতে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কি নিহত হয়েছেন কিনা বা তিনি কোথায় আছেন, এই বিষয়ে আসলে বিভিন্ন ব্যক্তিগণ বা বিভিন্ন যেই সংবাদ সংস্থা এক এক রকম বক্তব্য দিচ্ছেন। আপনি দেখেন যে রাজনৈতিক বা সামরিক বিশ্লেষকদের যে সমস্ত ধারণা রয়েছে, সেই সমস্ত ধারণা অনুযায়ী যে হামলা এখানে হয়েছে, ওই হামলা অনুযায়ী যে ইরানের প্রেসিডেন্ট বা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যদি আয়াতুল্লাহ আলী খামেনি যদি সেখানে থাকেন, তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখন এই যে যুক্তরাষ্ট্র যে ইরানের উপরে যে হামলাটা করেছে, হামলাটা কিন্তু সাধারণত মানে তাদের ভিতরে, অর্থাৎ ইসরায়েলের সাথে বা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যেই কথোপকথন বা তাদের যে বৈঠক, সেটা কিন্তু সর্বশেষ 26শে ফেব্রুয়ারি যে জেনেভাতে চলমান ছিল। আর সেই জেনেভাতে চলমান অবস্থায় বা সেই জেনেভার যে আলোচনা, সেই আলোচনা ভেস্তে যাওয়ার পরেই এখানে কিন্তু হামলা হয়েছে, এটা আমরা সবাই জানি। তাই সেই দিকে যদি আমরা হিসাব করি যে মার্কিন যে
মার্কিনীদের যেই আপনার কুটচাল বা তাদের একদিকে আলোচনা করা অন্যদিকে হামলা করার এরকম রেকর্ড ইরানের উপরে অনেক রয়েছে, বা ইরানের সাথে একদিকে আলোচনা করছে অন্যদিকে হামলা করছে, এটা ইরানও জানে, ইরান বোঝে। তাই ইরান সব কিছু জেনে বুঝে তাদের তাদের প্রেসিডেন্টের কার্যালয়ে বা তাদের যেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে কি তার বাসভবনে বা তার নিজের যেই আপনার কার্যালয় আছে সেখানে রাখবে, এটা কি আমার কাছে মনে হয় না। কিন্তু সাধারণভাবে যদি আমরা বিশ্লেষণ করি, ইরানের যে কোনো জায়গা আসলে নিরাপদ আছে বলে মনে হয় না। কেননা আপনারা জানেন ইরানের যেই গুরুত্বপূর্ণ বিদেশি ব্যক্তিরা যদি যায় তাদেরকেও ইরান নিরাপদ রাখতে পারে না, এটা আমরা বিশেষ সময় বা বিভিন্ন সময়ে দেখেছি। বিশেষ করে আপনি যদি দেখেন যে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার ক্ষেত্রে দেখেন, বা ইসমাইল হানিয়াকে যেভাবে তাদের যে গুরুত্বপূর্ণ যেই সরকারি বাসভবন, সেই সরকারি বাসভবন থেকে বা সরকারি বাসভবন বা হোটেল যেটা বলো না কেন সেখান থেকে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা তো আসলে নেহাত যে কম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না। এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি তার থেকেও গুরুত্বপূর্ণ, এটা বোঝা যায়। কিন্তু তাকে সিকিউর রাখতে ইরানের সর্বোচ্চ বাহিনী বা আইআরজিসি সর্বদা চেষ্টা করবেন, এটা আপনাদের আমাদের সবার জানা। কিন্তু এই যে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে কিন্তু শুধুমাত্র এই যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বা বিমান হামলা চালিয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান মিলে গত 28শে ফেব্রুয়ারি যে হামলা করেছে, সেখানে তারা বিমান হামলা, তারপর সেখানে তারা আপনার এই যে কী বলে সাইবার হামলা, তারপর মিডিয়া যুদ্ধ সব মিলে তারা একত্রে এখানে হামলা করেছে। এখন সেই হামলাতে বলা হচ্ছে ইরান প্রায় লণ্ডভণ্ড অবস্থা, ইরানের কমান্ড সেন্টার ধ্বংস ইত্যাদি ইত্যাদি। এখন সেই দাবির বিপক্ষে বা সেই হামলাতে ইসরায়েলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, যে ইসরায়েলের পক্ষ থেকে যে জানানো হচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি নিহত হয়েছেন, অর্থাৎ তিনি আর বেঁচে নেই, এরকম কথা ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে। আর আপনারা জানেন যে ইরানের ভিতরে যখন ইসরায়েল হামলা করে, হামলার পরবর্তীতে ইসরায়েলের যে দাবিগুলো করে যেন আমরা অমুককে মেরে ফেলেছি বা অমুককে আমরা হত্যা করতে সক্ষম হয়েছি, এরকম দাবিগুলো যখন ইসরায়েল বা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বা ইসরায়েলের কোনো পত্রপত্রিকায় দাবিগুলো করে, অধিকাংশ সময়ে কিন্তু দেখবেন এই দাবিগুলো কিন্তু পরবর্তীতে সঠিক হয়। এখন ইরানের পক্ষ থেকে বা ইরান এই বিষয়ে তত কিছু বলেনি, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন আব্বাস আরাকচি, তিনি যেই কথা বলেছেন তার ভাষ্য অনুযায়ী যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা জীবিত আছেন, তাকে তারা নিরাপদে রাজধানীর তেহরানের বাহিরে তারা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন, এরকম কথা বলা হয়েছে। এখন ইসরায়েলের যে দাবি, সে দাবির বিপক্ষে ইরান কোনো ধরনের প্রমাণ দিতে পারেনি, যেন কোনো ভিডিও বার্তা ছাড়া যে হ্যাঁ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জীবিত আছে, তিনি সবাইকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছেন ইত্যাদি ইত্যাদি, এরকম কিন্তু কোনো প্রমাণ ইরান ছাড়তে পারেনি। এখন এটার জন্য হয়তো এরকমও কারণ হতে পারে যে ইরান মনে করতেছে যে এই মুহূর্তে আমরা যুদ্ধের ভিতরে আছি, আমরা এই মুহূর্তে যে ভয়াবহ পরিস্থিতির ভিতরে আছি। এখন এই ভয়াবহ পরিস্থিতির ভিতরে ইসরায়েল কি দাবি করলো না করলো সেটার দিকে আমাদের কান দেওয়ার দরকার নাই, আমরা আমাদের কাজ যেটা সেটা চালিয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের কাজ ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জবাব দেওয়া, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা করা, আমরা সেইটা করি। আমাদের প্রেসিডেন্ট আছে, নিরাপদে আছেন, এটা তো আমরা জানি। সুতরাং এটা নিয়ে আমরা আর এখানে কথা না বলি, হয়তো এখানে ইরান এই পদক্ষেপেই যাচ্ছে। এখন এই যে ইরানের যেহেতু এই চুপ করে আছে বা ইরান যেহেতু ভালোভাবে ক্লিয়ার করে কিছু বলতেছে না, এই জন্য এটা নিয়ে কিন্তু সন্দেহ দানা বাঁধতেছে। কেননা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন অনেকেই বলতে শুরু করেছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। অনেকেই দেখবেন পোস্ট দিচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার বিষয়ে, কেউ সমবেদনা জানাচ্ছে, কেউ বা এখানে তাকে হিরো উপাধি দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। এখন আসলে কি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয়েছেন কি না সে বিষয়ে আসলে কোনো মিডিয়া বা কোনো কেউ বা ইরানের পক্ষ থেকে কেউ বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কেউ তারা সঠিক তথ্য কেউ দিতে পারতেছে না। শুধু ইসরায়েলের পক্ষ থেকে তারাই বলতেছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয়েছেন, তিনি আর বেঁচে নেই। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যৌথ বাহিনী আছে সেই যৌথ বাহিনীর অ্যাটাকে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যৌথ যে অ্যাটাক, সেই অ্যাটাকে এখানে নিহত হয়েছেন, এরকম কথা বলা হচ্ছে। এখন কোনটা সঠিক সেটা হয়তো 2-3 দিন পরে বোঝা যাবে, কেননা এরকম দাবি ইসরায়েল আরও বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে করেছে, যে সব দাবি কিন্তু যে সঠিক হয়েছে এরকম না।
কিছু কিছু দাবি হয়তো মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য করে যে, বা ইরানের যে সর্বোচ্চ যে বাহিনী রয়েছে আইআরজিসি, এই সমস্ত আইআরজিসির মনোবল ভেঙে দেওয়ার জন্য, অথবা ইরানের অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য হয়তো বা এটা ইসরায়েল করতে পারে। এটাকে তথ্য সন্ত্রাস বা তথ্যযুদ্ধ বলা হয়। এখন এই তথ্যযুদ্ধ ছড়িয়ে অনেক সময় ইসরায়েল এখানে সুবিধা নিতে চায়। আবার অনেক সময় এরকম হয় যে আমরা অমুককে মেরে ফেলছি, মেরে ফেলার পরে তিনি জীবিত আছেন এই বিষয়টা প্রমাণ দেওয়ার জন্য তিনি হয়তো কোনো ভিডিও বার্তা ছাড়বেন বা কোনো এরকম সামনে আসতে চেষ্টা করবেন। তখন হয়তো বা তাকে আবার প্রধান লক্ষ্য করে টার্গেট করে আবার হামলা চালাবে, এরকমও ইসরায়েলের কৌশল হতে পারে। এই জন্য তারা হয়তো প্রোপাগান্ডা চালায় যে তাই এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয়েছেন। এখন যেটাই হোক না কেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার বিষয়টা বা তিনি নিহত হয়েছেন না বেঁচে আছেন এই বিষয়টা হয়তো আরও ক্লিয়ার হইতে আরও সময় হয়তো বা লাগতে পারে। এখন ইরান যে পাল্টা হামলা চালিয়েছে সেই পাল্টা হামলাতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে সমস্ত মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে ইরান যেই প্রতিক্রিয়া দেখিয়েছে সেই প্রতিক্রিয়া কিন্তু নেহাত কম নয়, বড় ধরনের প্রতিক্রিয়া ইরান দেখিয়েছে এই হামলার পর, 28শে ফেব্রুয়ারি হামলার পরে। এখন সেই হামলার ধরন যদি আপনি দেখেন যে ইরান হয়তো যে আমাদের আর সব কিছু শেষ হয়ে গেলে আর কি, মরলে সবারই নিয়ে মরুম একটা কথা বাংলায় কিন্তু থাকে। তাই ইরান কিন্তু সেই কোয়ালিটির হামলাই কিন্তু এখানে করেছে যে মরলে সবাইকে নিয়ে মরবো। হ্যাঁ, তাই ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের যত মুসলিম দেশে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো রয়েছে সকল ঘাঁটিগুলো এখানে টার্গেট করেছে। আপনি দেখেন যে বাহরাইন, কাতার, তারপর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, তারপর এই সৌদি আরব, কুয়েত, তারপর হচ্ছে জর্ডান, সমস্ত দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে, সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান কিন্তু হামলা চালিয়েছে। এখন এই সমস্ত হামলায় ক্ষয়ক্ষতিও মোটামুটি কম হয়নি, এটা বোঝা যায় বা দেখা যায়। এখন মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলা এটা তাদের তারা কিন্তু আবার ইরানের বিপক্ষেও বিবৃতি দিয়েছে, এরকম যে একটা রাষ্ট্র আছে। এখন সব মিলে আসলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ একটা যুদ্ধের দামামা বেজে গেছে। এই দামামা আসলে কবে শেষ হবে বা কবে শেষ করা যাবে এটা আসলে কেউ জানে না। এখন এই যে ইরানের যুক্তরাষ্ট্র যে হামলা করলো, এই হামলাতে কিন্তু নিশ্চিতভাবে নিহত হয়েছে ইরানের যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন এই যে আজিজ নাসির জাদে কিন্তু ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি নিহত হয়েছেন, এটা কনফার্ম। তারপর সেখানে কিন্তু আইআরজিসির যে আপনার পদাতিক বাহিনীর যিনি প্রধান রয়েছেন মোহাম্মদ পাকপুর কিন্তু এখানে নিহত হয়েছেন। তারপর এখানে আরও নিহত হয়েছেন ইরানের যে সেনাবাহিনীর একজন বড় ধরনের উচ্চ পর্যায়ের কমান্ডার, তিনি আমির হাতামি সেখানে নিহত হয়েছেন, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের একজন কমান্ডার। এখন সব মিলে এখানে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক বাহিনীর ভালো ভালো ব্যক্তিরাই নিহত হয়েছেন। এখন এই সমস্ত ব্যক্তিদের নিহত হওয়া এটা আসলে ইরানের একটা অভাবনীয় ক্ষতি হিসেবেই দেখা হয়। এখন এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের কোনো দেশ আসলে বন্ধু হিসেবে ইরানের পাশে ওইরকমভাবে দাঁড়াইতে পারেনি বা দাঁড়ায়নি, বরঞ্চ মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইরানের বিরুদ্ধে এখানে নিন্দা প্রস্তাব বা নিন্দা জ্ঞাপন করতেছে, তাদের সর্বমত্ত লঙ্ঘন করে তাদের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে তাদের দেশে থাকা এরকম ঘাঁটিতে হামলা করেছে, এই বিষয়ে নিন্দা জ্ঞাপন করতেছে। এখানে ইউরোপের দেশগুলো তারাও ইরানকে নিন্দা করতেছে, তারা তাদের বন্ধু, পরম মিত্র বা বন্ধু ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। ফ্রান্স তো যে কোনো সময় যুদ্ধে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তারপর আপনি দেখেন যে রাশিয়া এবং চীন, তাদের যদি ভূমিকা দেখি, রাশিয়া চীনের ওরকম ভূমিকা এখানে নেই, দায়সারা কোনো একটা বিবৃতি দিয়ে তারা এখানে রয়েছে। রাশিয়া এবং চীন আসলে বরাবরই নিজেদের স্বার্থগুলো দেখে, এটা আমরা দেখেছি বা দেখে আসতেছি। এখানে ইরানের সাথে রাশিয়া এবং চীনের এরকম কোনো চুক্তিও নাই যে আসলে যে চুক্তির অধীনে তারা ইরানকে বাঁচাতে বা ইরানের পাশে দাঁড়াতে এখানে বাধ্য। এখানে হয়তো বা রাশিয়া এবং চীন যুদ্ধ যখন দীর্ঘস্থায়ী হলে পরোক্ষভাবে এখানে সাপোর্ট দিবে, লজিস্টিক সাপোর্ট বা ইত্যাদি ইত্যাদি দিয়ে চেষ্টা করবে, কিন্তু সরাসরি হয়তো এখানে যুদ্ধে জড়াবে না। হয়তো দেখা যাবে যে গোয়েন্দা তথ্য বা স্যাটেলাইটের যে সমস্ত চিত্র সেই সমস্তগুলো দিয়ে ইরানের সামরিক বাহিনীকে সহযোগিতা করবে, এটা হতে পারে। তবে এই মুহূর্তে ইরানের যে ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থাতে ইরান তার মরণ কামড় দিচ্ছে। ইরান তার মরণ কামড় দিয়ে একের শত শত মিসাইল নিক্ষেপ করতেছে। এখন শত শত মিসাইল নিক্ষেপ করার পরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে সেই সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখা যাচ্ছে যে ইরানের নিক্ষেপকৃত এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো অধিকাংশই আকাশে ধ্বংস করে দিচ্ছে, এটাও দেখা যাচ্ছে। এখন সব মিলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থার ভিতরে যে কি হয়, এই যুদ্ধ কি বড় ধরনের কোনো যে আঞ্চলিক সংঘাতে ঝরিয়ে যাবে কিনা এটা আসলে দেখার বিষয়।
তবে এই সমস্ত যুদ্ধ বিগ্রহ শেষ হোক, এই সমস্ত যুদ্ধ বিগ্রহ কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এককভাবেই বিভিন্ন সময় বিভিন্ন দেশের সরকার পরিবর্তন করা বা তাদের পছন্দ না হলে কোনো সরকারকে চেঞ্জ করা, তারা গণতন্ত্রের নামে, তারা সেখানে মানবাধিকারের নামে, তারা সেখানে বিভিন্ন XYZ নামে তারা সেখানে এই যে গিয়ে একটা দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যুদ্ধ এখানে মানে বাদিয়ে দেয়। এটা আসলে যুক্তরাষ্ট্রের পরিহার করা উচিত বলে আমি মনে করি। দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন যে আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছে কিনা? আর যদি বেঁচে থাকে তাহলে তিনি কোথায় থাকতে পারেন সে বিষয়ে আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম টিকটকে এনে তো দেখতে পারেন। আসসালামু আলাইকুম।